আপনাদের এসএসসি ভবনের পর দেখাবো মধ্যশিক্ষা পর্ষদের অফিসের বাইরের ছবি। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, শিক্ষক শিক্ষিকা হন বা অশিক্ষক কর্মচারীরা, দাবি প্রত্যেকেরই এক, যোগ্য অযোগ্যর তালিকা সামনে আনতে হবে এসএসসি কে। গতকাল রাতটা কিভাবে কাটলো, আজকে সকালে তারা কি ঠিক করলেন, আজকের দিনের কর্মসূচি? দেখো, গতকাল দুপুর 12টার পর থেকে কিন্তু লাগাতার এই অবস্থান চালিয়ে যাচ্ছেন যারা গ্রুপ সি গ্রুপ ডির অশিক্ষক কর্মচারীরা আছেন। একেবারে করুণাময়ী মোড়ে, যেখানে মধ্যশিক্ষা পর্ষদের দপ্তর, তার সামনে তারা অবস্থান চালাচ্ছেন এবং একই সঙ্গে দপ্তরের ভিতরেও 8 জন অশিক্ষক কর্মী রয়েছেন, তারা অবস্থান এবং অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি সেই একটাই যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসি যতক্ষণ না তালিকা প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত তাদের যেটা বক্তব্য, তারা এই মধ্যশিক্ষা পর্ষদের যে দপ্তর, সেই দপ্তরের সামনেই অবস্থান চালাবেন। ক্যামেরাম্যান সহকর্মী অভিজিৎকে আরও একটু দেখাতে বলবো, এই মধ্যশিক্ষা অফিসের যে 3টি গেট রয়েছে, 3টি গেটের সামনেই ঠিক একইভাবে এইভাবেই অবস্থান চালিয়ে যাচ্ছেন এই চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডির অশিক্ষক কর্মীরা। এবং শুধু তাই নয়, করুণাময়ী মোড়ে তুমি দেখতেই পেলে রাস্তার উপর তারা কিন্তু এইভাবেই গতকাল রাত এখানে রাস্তার উপর শুয়ে কাটিয়েছেন, খোলা আকাশের নিচে। প্রায় 20 ঘন্টা পার হয়ে গিয়েছে। গতকাল 12টা নাগাদ তারা এখানে এসেছিলেন এবং তারপর থেকে লাগাতার সেই আন্দোলন চলেই যাচ্ছে। আমি একটু তাদের সঙ্গেই কথা বলে নেব। কোনো সদুত্তর আসলো? কেউ যোগাযোগ করলো আপনাদের সঙ্গে? না, আপাতত কোনো সদুত্তর আসেনি আমাদের এখানে। আমাদের যারা প্রতিনিধি ভেতরে আছে তারা তাদের দাবিতে অনড় আছে এবং তাদের অনশন তারা চালিয়ে যাচ্ছে। আপনারা এখানে বায়ো টয়লেটের দাবি করেছিলেন যে আপনারা যারা আছেন তাদের জন্য, সেগুলো নিয়ে কিছু ব্যবস্থা? না, বায়ো টয়লেটের কোনো ব্যবস্থা আমাদের পক্ষে করে দেওয়া হয়নি এবং পানীয় জলেরও কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি। এবং আমাদের দাবিতে বা আমাদের আন্দোলনে সহযোগিতা করতে এসেছিলেন যেসব ডাক্তার বন্ধুরা, তারা যখন আমাদের বলেছিলেন যে আমরা বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেবো, সেই বায়ো টয়লেটের ব্যবস্থা করাতেও নাকি প্রশাসন হস্তক্ষেপ করেছে এবং তাকে বাধা দিয়েছে সেই বায়ো টয়লেট আমাদের এখান অবধি পৌঁছে দেওয়ার মধ্যে। সেটার জন্য নাকি এই বিভিন্ন রকম প্ররোচনা তার মধ্যে উপস্থিত আছে বলে আমরা মনে করছি। আপনারা কতক্ষণ থাকবেন এখানে? আমাদের এই থাকার কোনো সময়সীমা নির্দিষ্ট নেই। যতক্ষণ না যোগ্য গ্রুপ সি গ্রুপ ডিদের লিস্ট প্রকাশ হচ্ছে, সেই সময়সীমা কোনোভাবেই বেঁধে দেওয়া সম্ভব নয়। এটা আমরা এখানে চলবে। অর্থাৎ শুনতেই পারলে কুসুমিতা, যে এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করছে। এবং শুধু তাই নয়, তাদের যেটা দাবি, মধ্যশিক্ষা পর্ষদ, তার ভেতরে যারা আধিকারিকরা আছেন এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও, তিনিও গতকাল থেকেই দপ্তরের ভিতরেই রয়েছেন, ঘেরাও হয়ে রয়েছেন এবং তাদের দাবি, তারা ভেতরে অনশন চালাচ্ছেন। বাইরেও তারা অভুক্ত অবস্থায় রয়েছে, তাই ভিতরে যারা আধিকারিক তাদেরকেও কোনো খাবার তারা পৌঁছাতে দেবেন না। এই ধরনের এই আন্দোলন তারা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, চরমপন্থী আন্দোলনে নামবেন এবং গতকাল থেকে সেই আন্দোলনই কার্যত আমরা রাজপথে দেখছি। একেবারেই ব্রতদীপ, ধন্যবাদ। আজকে দিনভর অবশ্যই আমাদের নজর থাকবে। আমি শতরূপাদির কাছে এই জায়গায় আসবো। শতরূপাদি, আদালত, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হোক বা সর্বোচ্চ আদালত হোক, বারবার যখন জানতে চেয়েছে চাল কাঁকড় আলাদা করা সম্ভব কিনা, আদালতে দাঁড়িয়ে এসএসসি বলে এসেছে যে হ্যাঁ সম্ভব। কখনো 19,000 যোগ্য, 7,000 অযোগ্য, তারা এই সমস্ত কথা বলে এসেছে, পরিসংখ্যান দিয়েছে। কিন্তু বাইরে এসে এসএসসি চেয়ারম্যান, তিনি আমাদের সাংবাদিকের মুখোমুখি যখন হচ্ছেন, তিনি তখন বলছেন 23 লক্ষ ওএমআর শিট কি আমার পক্ষে দেখা সম্ভব? কতজন যোগ্য বলবো কি করে? ব্রাত্য বসু যে টেলিফোনে যে সাক্ষাৎকার দিলেন, সেখানে তিনি স্পষ্ট বলছেন সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসি মেনে চলছে। কিন্তু সেখানে তিনি বলছেন সুপ্রিম কোর্ট যদি বলে তাহলে সেই তালিকা এসএসসি দেবে। তাহলে আমরা কি ধরে নেব? এসএসসির কাছে কি সেই তালিকা আছে? যদি থেকে থাকে তাহলে এতদিন তারা দিল না কেন? এখন এই আন্দোলন চলাকালীনই বা তারা দিচ্ছে না কেন? ভবিষ্যতে তারা দিতে পারবে? কুসুমিতা, একটাই জিনিস ধরে নিতে হবে, যেটা আমরা এত বছর ধরে, 15 বছরে একেবারে ক্লিয়ার হয়ে গেছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা। শুধু গুলিয়ে দেবার চেষ্টা নয়, এই রাজ্য সরকারের বিন্দুমাত্র সদিচ্ছে তো নেই এবং তাদের অমানবিক মুখটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি একটু প্রথম থেকে আসি। গতকাল তোমাদের সন্ধ্যাবেলার শোতে, সুমনের শোতে, সুদীপ্ত, যিনি আইনজ্ঞ, উনি খুব ক্লিয়ারলি বলেছে যে হাইকোর্ট কি বলেছে, তার আগে ডিভিশন বেঞ্চ ইত্যাদি করে সুপ্রিম কোর্টের কি ভার্ডিক্ট এবং পুরো ভার্ডিক্ট বুঝিয়ে দিয়েছে। সেই জন্য এখানে যে শিক্ষকরা এবং অশিক্ষকরা পুরোপুরি ডেডলকে পৌঁছে গেছে, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত থাকার কথা নয়। কিন্তু ন্যাচারালি তাদের শিওরে সংক্রান্তি, তারা ডেসপারেট অবস্থায়, তারা এখন আন্দোলন ছাড়া আর কোনো জায়গা নেই। গতকাল রাত্রে সজল এবং তমগ্ন আমাদের তরফ থেকে গেছিল জল দিতে এবং তারা সরে দাঁড়িয়েছে যে আমরা মানবিকভাবে, আমরা শুধু জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল, আমি জানি না ফাইনালি পৌঁছেছে কিনা, তারা সরে গেছে। কিন্তু আজকে মণিশঙ্কর দা যেটা বললেন আবারও, যে তারা নাকি সঙ্গে আছে, সঙ্গে থাকার একটা নমুনা আমি ফেসবুক থেকে তুলে ধরছি। তোমাদের এখানে এসে বসে তৃণমূলের হয়ে তার তরফ থেকে একটা ফেসবুকে পোস্ট, এটা জাস্ট মন দিয়ে শোনো। যারা ন্যায্য দামে চাকরি কিনেও
চাকরি হারাতে চলেছেন, তারা রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানালে রাজ্য সরকারের সাহায্য পেতে পারেন। তার মানে একটাই কথা, এরাও কমোডিটিতে নামিয়ে দিয়েছে। এত অসংখ্য মানুষ, প্রায় 26,000 মানুষ তাদের জীবন, জীবিকা, মান, সম্মান, সামাজিক স্বীকৃতি সমস্ত হারাতে বসেছে। তাদের শিয়রে সংক্রান্তি, তারা আগে জানে না কি বলবে। এক সেকেন্ড মণিশঙ্কর বাবু, তাদের কি হবে সেইটুকু ভাববার মানসিকতা যে সরকারের নেই, এবং তারা বারবার এরা বলে যাচ্ছে কাঁদতে কাঁদতে যে আমাদের কি দোষ। আমি খুব বুকের ওপর পাথর রেখে বলছি, দোষটা একটাই, 13 বছর ধরে চলছিল, তা সত্ত্বেও আপনারা তৃতীয়বার এই অমানবিক সরকারকে এনেছেন। মণিশঙ্কর বাবু, মানে খুব সুন্দর করে তো বললে যে সত্যি সত্যি এতগুলো অবজারভেশন পরপর ছিল, সেখানেও যোগ্য অযোগ্যের প্রার্থী তালিকা দিতে পারেনি। এইখানে আমার মনে হয় যে পিছনের দিকে যে অর্ডারগুলো আছে সেগুলোকে ভেবে তো লাভ নেই, যদি এটাকে সর্ট আউট করতে হয় এক্সিস্টিং যে অর্ডারটা আছে, ফাইনাল অর্ডারটা আছে, সেটাকে মেনেই চলতে হবে। তাহলে এইখানে যদি শতরূপা ম্যাডামও বললো যে সত্যি সত্যি কাল সুদীপ্ত ভালোভাবে বুঝিয়ে দিয়েছে ডেডলক কি জায়গায়, তাহলে আন্দোলনটা কিসের জন্য? সরকার ফেলানোর জন্য না চাকরি পাওয়ার জন্য? আন্দোলনে তো একটা পারপাস থাকবে। আপনি যখন শেষটা ধরে এগোতে বলছেন, এক সেকেন্ড শতপতি, এক সেকেন্ড, আপনি যখন শেষটা ধরেই এগোতে বলছেন, তাহলে আমি শেষটার কথাই বলি যে এমএটাতে সম্মতি দিয়েছে রাজ্য সরকার বা এসএসসি, সেই এমএটাতে সম্মতি দেওয়ার পর আর রিভিউ পিটিশনের কোনো অপশন আছে না? যেটা অর্ডার রিভিউ পিটিশনটা একবার রাজ্য সরকার করেছে, যিনি বলছেন, বললাম তো অভিজিৎ গাঙ্গুলি, এই যারা যোগ্য যারা চাকরি প্রার্থী তারাও তো রিভিউ পিটিশন করতে পারে। আমি বলছি রিভিউ পিটিশন করার অধিকারটা শুধুমাত্র হবে, কি করে হবে রিভিউ পিটিশনটা, কি করে হবে? পিটিশনটা সবাই করতে পারে। কেন রিভিউ পিটিশন হবে না, ক্লিয়ার করুন, হবে কি হবে না, অর্ডার দেবে কি দেবে না? অর্ডারে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে, এবং সেই অর্ডারে কি বলছো ভাই বুঝি না। আমি বলছি যে আর ভাই এসএসসি করেছে, তুমি করোনি, আমি করিনি, বুঝতে হবে কেন? আমি একবার থামাই, একবার, আচ্ছা বেশ, আমি একবার থামাই, আমি সুব্রত বাবুর কাছে একবার যাই। সেদিনও 3 তারিখ 3 এপ্রিলের এই রায়টা হওয়ার পর যখন আমরা বারবার আলোচনা করেছি, সুব্রতদা, আইনজীবীরা তারা বিভিন্ন সময় এসে এটাই বলেছেন, যেহেতু এমএটাতে সম্মতি দিয়েছে রাজ্য সরকার, মডিফিকেশন অ্যাপ্লিকেশনে যেখানে এসএসসি তারা সম্মতি দিয়েছে যে হ্যাঁ 31শে মের মধ্যে নোটিফিকেশন হবে, 31শে ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ হবে, ফ্রেশ, আদালত স্পষ্ট বলেছে ফ্রেশ নিয়োগ করতে হবে, সেখানে তারা সম্মতি দিয়েছে, তাহলে রিভিউ করা কিভাবে সম্ভব? এখানে এই প্রশ্ন উঠেছিল ব্যক্তিগতভাবে কেউ কি অ্যাপ্লাই করতে পারেন, তখন বলা হয়েছিল গোটা প্রক্রিয়াটা শিক্ষা দপ্তর, এসএসসি এবং পর্ষদ যেখানে ইনভলভড আছে, সেখানে একজন ব্যক্তি এভাবে আলাদা করে রিভিউ করতে পারেন না। সুব্রত, রিভিউ পিটিশনের আর কোনো জায়গা নেই, সেটা বিভিন্ন বিশেষজ্ঞ আইনজীবী তারা বলেছেন, এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী এই যা বললেন, তো উনি তো এই গোটা ঘটনা যা হয়েছে ক্রাইম, তার মাথায় উনি আছেন, ফলত ওনাকে এইরকম ট্রিক বারবার করতে হবে যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, সকলকে বিভ্রান্ত করা যায়। দেখুন, সিবিআই এটা ইনভেস্টিগেট করছিল, আমি বুঝতে পারলাম না, যেহেতু আমি নভিস, যে সিবিআই ইনভেস্টিগেট করতে করতে কোথায় গিয়ে দাঁড়িয়ে গেল। যিনি এখন আমাদের শিক্ষামন্ত্রী এত কথা বলছেন, তিনি কি করে জেলের বাইরে আছেন এত ক্রাইম করার পর? ওনার তো জেলের বাইরে থাকবার কথা না। উনি কেন কনভিক্টেড পরের কথা, উনি কেন অ্যারেস্ট হচ্ছেন না? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয়, দেখুন যা হয়েছে, তৃণমূলের ব্লকের সভাপতি থেকে শুরু করে যারা টাকা পয়সা খেয়েছে লাখ লাখ টাকা, সেগুলো তো পরিষ্কার। 1, 2 নম্বর, দেখুন এরকম যদি হয় যা হচ্ছে গতকাল রাত থেকে, এ রাজ্যের যারা পড়াচ্ছেন এই 26,000-এর বাইরে, তারাও যদি তাদের সহকর্মীদের জন্য রাস্তায় নেমে আসেন, সব স্কুল কলেজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে তার দায়িত্ব কে নেবে? গোটা শিক্ষা ব্যবস্থায় এই আনরেস্ট তৈরি করছে রাজ্যের সরকার, এবং এই আনরেস্ট তৈরি হচ্ছে রাজ্যের প্রধান যিনি মুখ্যমন্ত্রী, তার ষড়যন্ত্রে, প্ররোচনায়,
তার সরাসরি উদ্যোগে রাজ্যে এই একেবারে মনীশ্বর বাবু একেবারে আন্দোলনকারীরা স্পষ্ট বলছেন যে সরকার একেবারে ডিভাইড না, না, অ্যান্ড রুল আমি- পলিসি আমি নিয়েছে। বলছি তার মানে কোথাও চিকিৎসকদের আন্দোলনের ক্ষেত্রে আরজি করের পর আমরা যেটা দেখেছিলাম, জুনিয়র ডাক্তাররা আন্দোলনে বসেছেন, কাজ করছেন না, তাই সিনিয়রদের চাপ বাড়ছে। আবার কোথাও সিনিয়রদের কাউকে কাউকে বাছাই করে তাদের বিরুদ্ধে হয় মামলা হয়েছে বা তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কিছু বায়োটাইলেট দমাতে পারেনি, সংক্রান্ত দমাতে সেই পারেনি, সমস্যা। দমাতে পারবে না। রাতভর রাজপথে থাকার সময় গতকাল সেম এক ঘটনা। সুব্রত বাবু যে কথাগুলো বললো সেগুলো উনি পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে, উনি একটা পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভ মেম্বার, তিনি পলিটিক্যাল স্পিচ দিতেই পারে। আমার কথা হচ্ছে, আমি আইনের কথাতে যদি আমি বলি যে এই যে যারা এখানে চাকরি প্রার্থীরা আছেন তাদেরও অনেক সময় তারা অনেক অ্যাডভোকেট লাগিয়েছেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, তাদের বলছে, এবং অনেকেই আছে তারা অনেকটা বেশি জানে, অনেক আইনজীবীর থেকে অনেকটা বেশি জানে যে কি হবে। রিভিউ পিটিশনের কোনো চান্স নেই, রিভিউ পিটিশন দিয়ে রিভাইভ হবে না, তাহলে এক্সিস্টিং লটাকে, এক্সিস্টিং অর্ডারটাকে মেনেই তো চলতে হবে। তাহলে আমরা যারা এখানে আছি সবাই জানি যে এরকম একটা তালিকা প্রকাশ করতে হবে, এরকম কোনো অর্ডার ভার্ডিক্ট নেই। তাহলে মিথ্যে এখানে কথা যেখানে বললে বলেছে কেন চাকরি SSC? দিতে হবে, তাহলে আন্দোলনটা তাহলে কিসের SSC জন্য? তাহলে আন্দোলনটা তালিকাটা দেয়া হবে উস্কানি না বললে বলতে কেন? SSC আমি বলছি আন্দোলনটা যদি চাকরি পাওয়ার জন্য হয় সেটা ভুল। আমি বলছি একদম একদম এই চোদ্দে যদি আন্দোলনটা আমি একমত। ব্রাত্য বসু বৈঠকটা করার পরে 7 তারিখে ব্রাত্য বসু চাকরিহারাদের সঙ্গে বৈঠকটা করবার পরে তাহলে এসএসসি 21 তারিখ তালিকা দেবে এই প্রতিশ্রুতি দিলেন কেন? মাইনে দেয় তো শিক্ষা দপ্তর। আমি আলোচনা করছি, বাস্তববাবু তো এভাবে নয়। মহারাজ। আমি সুব্রতার সঙ্গে একমত যে সত্যি সত্যি এই প্রকাশ করুন যে এই আন্দোলনটা আমরা করছি গতকাল সরকারের দেবাংশু দুর্নীতির বসাকের বিরুদ্ধে। ঘরে একটা আন্দোলনটা মামলা চাকরির হয়েছে। জন্য নয়। আমি সবারই আছে। একদম একটা অন্য জায়গা থেকে শীর্ষেন্দুদার কাছে একটা প্রশ্ন করতে চাই। শীর্ষেন্দুদা, সত্যিই তো সুপ্রিম কোর্টের অর্ডার মেনে চলছে এই মুহূর্তে এসএসসি, শিক্ষামন্ত্রীও বলছেন বেশ। সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে কোথাও যোগ্য অযোগ্যের তালিকা দেওয়া হবে, বেশ। তাহলে গতকাল যখন এসএসসির সঙ্গে চাকরিহারাদের একাংশ বৈঠক করতে গেলেন তখন হঠাৎ করে এসএসসির মনে হলো কেন যে 1 থেকে 3 নম্বর কাউন্সিলিং পর্যন্ত যারা নির্বাচিত হয়েছেন তারা বৈধ, বাকিরা অবৈধ? ওনারা দিতে পারবেন না। ওনাদের কাছে তাহলে কি আজকে এগুলো মাধ্যমিক বাহানা পরীক্ষা আমি বলবো থাকলে আপনাকে। তারপরে যে খাতা দেখা হয় ওএমআর শিটটা আমি বলবো নেই। আপনাকে। গতকাল দেবাংশু বসাকের ঘরে একটা অর্ডার হয়েছে, মামলা হয়েছে, একদম। সেটা কালকে আবার শুনানি আছে। একদম। সেখানে দেবাংশু বসাক বারবার জানতে চেয়েছেন যে কমিশন কি কি করছে, কোথায় বেতন ফেরত দেওয়া হয়নি, কারণ এসএসসি অযোগ্য কি যাদের পদক্ষেপ চিহ্নিত নিয়েছে, করা হয়েছে তাদের OMR বেতন sheet- ফেরতের জন্য কি OMR করছে? sheet আপলোডের একদম। নির্দেশ পালন হয়েছে কিনা, ঠিক। প্রত্যেকটা প্রশ্ন তিনি করেছেন। এমনকি কালকে তার CBI শুনানি কেও আছে প্রশ্ন করেছেন। এবং CBI কে পর্যন্ত করেছেন। সেই জায়গাতে ভাবতে 10 হবে দিনের মধ্যে যে CBI রিপোর্ট দেবে। কি করলে একদম, আন্দোলনকারীরা আজকে যাদের পথে বসতে হয়েছে, যার জন্য তারা আঙুল তুলছেন সরকারের দিকে, তারা কি বলছেন দেখুন একবার। আমরা একটা আলোচনা করবো এখনই। যদি যোগ্যদের তালিকা দিতে ওদের ভয় হয় তাহলে অযোগ্যদের ইমিডিয়েট টার্মিনেশন লেটার দিক, আজকেই দিক। আমরা আলোচনা করব, একটা টাইম লাইন বেঁধে দেবো আমরা এখনই। হ্যাঁ, বিকেল অবশ্যই 4টের মধ্যে করুক। আমি একটু আলোচনা করছি তারপরে বলছি। হ্যাঁ করুক। ওরা কোন দিক দিয়ে খেলতে চাইছে, আমরাও খেলতে জানি। ওদেরকে আমরা বল দিচ্ছি তো, ওদেরকে ইজি বল দিচ্ছি। আমাদের যে বল দেওয়া ছিল যে যোগ্যদের তালিকা, পরিচ্ছন্ন তালিকা, তখন তো ওরা বাহানাবাজি করছে। অযোগ্যদের টার্মিনেশন লেটার দিতে মানে করতে তো বলেছে, তাহলে ওটা আগে করুক, বাকিটা আমরা বুঝে নেব। মণিশঙ্কর বাবুর কাছে যাব। নির্দিষ্ট করে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে কাউন্সিলিং নিয়ে হঠাৎ করে এই বিভাজন কেন তৈরি করলো গতকাল এসএসসি, যেটা চাকরিহারারা দাবি করছেন, এবং তার পাশাপাশি এই যে ওএমআর শিট আপলোড করার কথা কলকাতা হাইকোর্টও যেমন গতকাল জানতে চেয়েছে কি করেছে, চাকরিহারারাও কিন্তু সেটা জানতে চান। দেখুন, এত বছর ধরে যে মামলাটা হচ্ছে আর যেখানে ইস্যুটা ছিল যোগ্য অযোগ্যদের প্রার্থী তালিকাটা দেওয়া, সেটা এতদিন ধরে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দিতে পারেনি, এবং এখন কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে এটা ডিমান্ড করা হচ্ছে। যদি সত্যি সত্যি এটা থাকতো ওখানে দিত, যদি থেকেও যদি না দিয়ে থাকে আজকে যদি দেয় তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হলে হলফনামা দিয়েছে বলে যেটা তাহলে বলছি SSC তো দাবি করলো, আমি তিনটে বলছি, আদালতকে সন্তুষ্ট যদি করতে সত্যি পারেনি। সত্যি থাকতো
তাহলে কোর্টে দিত। তার মানে নেই যদি বলছেন? থেকেও যদি না দিয়ে থাকে, মেনে নিচ্ছি। যদি থেকেও না দিয়ে থাকে, আজকে যদি সেটা প্রকাশ করে Contempt হবে। কন্টেম্পট অফ কোর্ট হবে, কোনটা ঠিক। একদম। তাহলে আপনাকে একটা প্যারামিটার ঠিক করতে হবে। যখন আমাকে আদালত বলেছে মানে এটা strategy। আমি কি করে প্যারামিটারটা আমি নির্দিষ্ট করব, সেই প্যারামিটারটা ঠিক হতে পারে বা ভুল হতে পারে সেটাও কোর্ট দেখবে। কিন্তু এই যেটা ওনারা যেটা বলছেন, যেভাবে প্যারামিটারটা সেটআপ করছে যোগ্য অযোগ্যদের তালিকাটা নির্বাচন করার জন্য, মানে পচা সাবুকে ওদের কাছে যাতে ভুল পা হতে না পারে, কাটে এই মুহূর্তে ওদের কাছে SSC ভুল সেই হতে পারে, অবস্থানটাই কিন্তু সেটা নেওয়ার চেষ্টা কোর্টই করছে, ঠিক করবে। সুব্রতদা। এই জন্য আমি বলছি যে এই যে নানা রকম কথার জাগলারি হচ্ছে, এটা আসলে লেজিসলেচারের যে কাজ করবার কথা ছিল থ্রু এক্সিকিউটিভ, সেখানে গোটাটা করাপ্টেড হওয়ার জন্য এই হচ্ছে জুডিশিয়ারিকে সামনে রেখে এই কথার জাগলারি করে গোটাটাকে কভার আপ করবার চেষ্টা করা হচ্ছে। এইটা পশ্চিমবাংলায় মানুষ এইটা মেনে নেবে না। তার মানে শতরূপাদি মোদ্দা কথা এটাই যে চাল কাঁকড় আলাদা করার কথা বারবার আদালত বলেছিল, আলাদা তো হলোই না, কিন্তু উল্টে এতদিনে বরং পারেনি, জটের কি করে জটিলতা পারেনি? আরো বাড়িয়ে কোথাও এদেরকে আরো বেশি বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। দেখো, রাজ্য সরকারের একটাই ইচ্ছে, যারা টেন্টেড তাদের যেন তেন প্রকারেণ আঁচলের মধ্যে লুকিয়ে রাখতে হবে। কারণ তাদের যদি আইডেন্টিফাই করা যায়, সোজা মন্ত্রী অব্দি, যে কটা মন্ত্রীকে টাকা পয়সা দিয়েছিল বা প্রত্যেকটা জেলে যাবে। লোকজনকে দিয়েছিল, তৃণমূলের লোকজনকে দিয়েছিল, সেগুলো ধরা পড়বে। তো সেই জন্য ইট বালি সিমেন্ট ম্যাডাম, চুনকি, CBI এগুলোকে ব্যালট ধরুক। শিট, CBI ম্যাডাম, পশ্চিমবাংলার মানুষ OMR যাতে CBI শিট এগুলোকে পর্যন্ত ধরে জেলে হজম ভরে করে দিক। মাঝখানে চেষ্টা করলো মুর্শিদাবাদ রাইট শুরু করা, কৃষ্ণেন্দু দা, যাতে ওখানে মানে ফোকাস রাজ্য চলে যায়, সরকার কিন্তু যে সেটাও ওরা তথ্য পারলো না। দিয়েছেন মিথ্যা তথ্য, সেটা গুরুতর অপরাধ, আদালতের প্রতি অসম্মানজনক এই জায়গাটা। আরেকটা ভাবতে হবে যে এই অপরাধের জন্য বিভিন্ন ধরনের শাস্তির বিধান পর্যন্ত আছে, এইটা পেতে হবে। কিন্তু কে আর শাস্তি পাবে? এই যে বি সি ডি যে প্ল্যান করছেন, এই প্ল্যান হচ্ছে অযোগ্যদের আটকানোর জন্য, একমাত্র মন্ত্রীদের তাই। আটকানোর জন্য। একমাত্র। এই জায়গাতে কোনো কৃষ্ণেন্দু plan স্যার, নেই। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। অবশ্যই আজকে গোটা দিন জুড়েই খবরে আমাদের নজর থাকবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন।